রবীন্দ্রনাথ ঠাকুর শেষের কবিতা উপন্যাসে বলছেন, দূরত্ব যদি সত্যিই ভালোবাসার গভীরতা বাড়িয়ে দেয়, তবে আমি দূরেই থাকতে চাই, অনেক অনেক দূরে। আপনজনেরা যদি আমাকে আপন ভাবতে কুণ্ঠাবোধ করে, তবে গোটা পৃথিবীটাকেই আপন বানিয়ে ফেলব। কেউ না কেউ কখনো না কখনো তো স্মরণ করবে। মানুষের তো চিরকালের একটি আকাঙ্ক্ষা, তার প্রিয়জন তাকে সুখে দুঃখে মনে রাখবে, যত্ন করবে, জড়িয়ে ধরবে। কিন্তু কোথা থেকে জাগে এই আকাঙ্ক্ষার তীব্রতা? ফ্রয়েড কি বলছেন? ফ্রয়েড মানে 20 শতকের ভিয়েনার অন্যতম চিকিৎসক এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সমসাময়িক সিগমন্ড ফ্রয়েডের কথা বলছি। 1926 সালের আগে পর্যন্ত মনস্তাত্ত্বিক জগতে সাইকো অ্যানালিসিস তথা মনোসমীক্ষণের কোনো ভূমিকা ছিল না, এবং সাহিত্যেও সূক্ষ্ম মনস্তত্ত্বের অভাব পরিলক্ষিত হচ্ছিল। এমন এক সময়েই সাক্ষাৎ হয় রবীন্দ্রনাথ এবং ফ্রয়েডের। একে অন্যের গুণগ্রাহী হিসেবে পারস্পরিকভাবে যথাক্রমে সাহিত্য চর্চা ও মনোসমীক্ষণ নিয়ে আলোচনা করেন তাঁরা। যদিও এই আলোচনার মাধ্যম ছিল চিঠি, তাই কোনো অডিও বা ভিডিও রেকর্ডিং পাওয়া যায় না। রবীন্দ্রনাথের সম্পর্কে ফ্রয়েড বলছেন, টেগোর ইনভাইটেড আস টু পে হিম আ ভিজিট on 25th October. We found him ailing and tired, but he is a wonderful sight. He really looks like we imagined the Lord God looks, but only about 10,000 years older than the way Michelangelo painted him in the Sistine. রবীন্দ্রনাথও প্রথম দিকে সংকোচ করলেও পরে ফ্রয়েডের চিন্তাভাবনাগুলির ওপর আলোকপাত করেন। তাঁর ব্যাখ্যা যদিও সবসময় ফ্রয়েডের সঙ্গে সহমত পোষণ করেনি, তবুও সাহিত্যিক জগতে মনোসমীক্ষণের ভূমিকার ক্ষেত্রে তাঁর অবদান যথেষ্ট গুরুত্বপূর্ণ। যেসব ক্ষেত্রে রবি ঠাকুর ও ফ্রয়েডের চিন্তাভাবনার মিল লক্ষ্য করা যায়, সেগুলি পেশ করলাম। ফ্রয়েড বলছেন, we choose not randomly each other. We meet only those who exists in our subconscious. রবীন্দ্রনাথও একই মনোভাব পোষণ করেন যখন তাকে বলতে শুনি, পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব কোনটি জানো? জীবন থেকে মৃত্যুর দূরত্ব। কথাটা সত্য নয়। যখন আমি তোমার সামনে থাকি, কিন্তু তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। ফ্রয়েডের মতে মানুষের মন কাজ করে একটি প্লেজার প্রিন্সিপালের বশবর্তী হয়ে, অর্থাৎ যেখান থেকে আমরা আনন্দ পাই তার উৎস হিসেবে যে ঘটনাগুলি ঘটে তার সবটাই অবচেতন মনের খেলা। রবীন্দ্রনাথের জন্মকথা কবিতায় যেমন খোকা মাকে সুধায় ডেকে এলেম আমি কোথা থেকে, কোনখানে তুই কুড়িয়ে পেলি আমারে, তাতে মা বলেন, ইচ্ছা হয়েছিলি মনের মাঝারে, প্রভাতে শিব পূজার বেলায় তাঁরই সঙ্গে তোমার পূজা করেছি। অথবা আমরা যদি নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতার কটি লাইন পর্যালোচনা করি, ভাং 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 কারা আঘাতে আঘাত কর, ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর, সেখানে দেখব সমালোচক বলছেন এই পুরো পংক্তিটি একটি ড্রাম বিটের মতো শোনাচ্ছে, যার থেকে ঝরে পড়ছে অবিরাম সুরঝঙ্কার, তাল ও ছন্দ। শেষে সূর্যালোকের উল্লেখ,
আমাদের মনকে গতি দেয়। কিংবা রবীন্দ্রনাথের আরেকটি কবিতা, রাত্রির ভিতরে কে করে অদৃশ্য পদচারণা, এর লাইনগুলো খতিয়ে দেখলে সেখানে আমাদের মগ্ন চৈতন্য বা সাবকনশাসের দিক নির্দেশ পাওয়া যাবে। এছাড়া রবীন্দ্রনাথের জীবন দেবতা, আঁধার ঘরের রাজার কনসেপ্টটা বলুন বা অবচেতনার অন্তরালের সুলুক সন্ধান, সবটারই প্রভাব দেখা যায় তাঁর কথায়, গানে। নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। ওখানেই একটি লাইন আছে, যত জানি তত জানি নে। আমাদের সাবকনশাস বা অবচেতন মন সম্পর্কে আমরা কতটুকু জানি? অনিমা সার্চ বলে একটি বিষয় রয়েছে, আত্মিক অন্বেষণ যাকে বলা হয়। সেটি অনুযায়ী মানুষ তার চৈতন্যের, চেতনার 10% জানে, বাকি 90% অজানা। যা জানা গেছে মন নিয়ে তা হিমশৈলের চূড়া মাত্র, ফ্রয়েড বলছেন। ফ্রয়েডের সম্পর্কে বলছি আর তাঁর স্বপ্নকৃতি সম্পর্কে গবেষণার কথা বলবো না, এ তো হয় না। ফ্রয়েড তাঁর ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস গ্রন্থে বলছেন, মানুষের বেশিরভাগ স্বপ্নই আসে তার অবচেতনার চাপা কামনা বাসনা থেকে, যেগুলি চেতনার প্রহরা ভেদ করে দিনের আলোয় বাইরে আসতে পারে না। রবীন্দ্রনাথের সেই গান, আমি তখনও ছিলেম মগন গহন ঘুমেরও ঘোরে, যখন বৃষ্টি নামল তিমির নিবিড় রাতে, অথবা তুমি কোন ভাঙনেরও পথে এলে সুপ্ত রাতে, কিংবা স্বপ্নে আমার মনে হলো কখন ঘা দিলে আমারও দ্বারে, আমি জাগি নাই হায়, ইত্যাদি অজস্র গানে। এমনকি ঘরে বাইরে, শেষের কবিতা, চতুরঙ্গ, 4 অধ্যায়, গোরা প্রভৃতি উপন্যাসেও সূক্ষ্ম মনস্তাত্ত্বিক পরিকাঠামো আছে। সেসব কথা না হয় অন্যদিন হবে। আজ যাই, সময় বড়ই সংক্ষিপ্ত।